heterotropic means বুঝি গোলাম মুক্তাদির জি জি স্যার কি অবস্থা বলো, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? বাকিরা কই, আস না কেন কেউ? আর কেউ তো স্যার আর কেউ জয়েন করে নাই তো। কারণটা কি? আমার 1 মিনিট লেট হয়েছে অবশ্য, আমার এই যে প্রবলেম ছিল ইন্টারনেটের প্রবলেম ছিল, 1 মিনিট লেট হয়েছে আমার। স্যার অনেকে দেখছি কমেন্ট করে রাখছে যে আজকে ক্লাস আছে কিনা। হ্যাঁ, অনেকে কমেন্ট করে রাখছে ফেসবুকে যে ক্লাস কেন আছে কিনা। ক্লাস হবে না কেন আমি জানি না ঠিক। ক্লাস বন্ধ নাকি আজকে? আমি তো কই কোনো না অন্য স্যারেরা কেউ দেয় নাই। কোন নোটিশ অন্য পাইছো? স্যারেরা কেউ দেয় নাই। কোন নোটিশ পাইছো খালি নাকি? আপনি দিছেন। না না কোনো নোটিশ নাই তো দেখছি। হ্যাঁ, আমিও তো কোনো নোটিশ দেখলাম না, এই জন্যই তো আমি করলাম আর কি। আমি কোনো নোটিশ দেখলাম না। আসলো না কেন? যে পরীক্ষা শুরু কবে? 16 তারিখ, আজকে তো 11 তারিখ, দেরি আছে। কি আমি পড়তেছি? কি গ্রুপে স্যার আমি কি ওদেরকে গ্রুপে বলবো আসার জন্য? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলে দাও। বলছো জয়েন করার জন্য, বলছো আর কে আসছে? আরেকজন আসছে দেখা যাচ্ছে। আচ্ছা, 2 জন আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, মুক্তাদির, মাহবুব আসছে। মাত্র 2 জন। তোমরা একটু গ্রুপে বলে দাও, যে ক্লাস হচ্ছে, তোমরা জয়েন করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে একটু তোমাদের গ্রুপে বলে দাও স্যার ক্লাস নিচ্ছে, তোমরা করো। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, বলতে আগে, ভ্যাকেশনের আগে আমরা লাস্ট পর্যন্ত পড়ছিলাম মোবাইল প্রযুক্তি এবং মোবাইল প্রজন্ম পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে আমাদের হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ, বিশেষ করে ভৌগোলিক দূরত্বের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ এবং সেগুলো সম্পর্কে আলোচনা। বিস্তারিত আসা যায় কম্পিউটার নেটওয়ার্কিং। আমি এই চ্যাপ্টারটা শুরুতেই কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রকারভেদ সম্পর্কে তোমাদের ডেফিনিশনটা লিখে দিয়েছিলাম, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য বলছিলাম। আজকে আমরা সরাসরি ইতে চলে যাচ্ছি। কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় যে 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা। 2 বা ততোধিক কম্পিউটারকে সংযোগ করে দিলে এবং এই সংযোগের ফলে যদি এরা নিজেদের মধ্যে পরস্পর ডেটা আদান প্রদান করতে পারে, তাহলে সেই সংযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এর ফলে কি হয়? এর ফলে কম্পিউটার সমূহের মধ্যে নির্বিঘ্নে ডেটা আদান প্রদান করা যায় এবং রিসোর্স শেয়ার করা যায়। কম্পিউটার নেটওয়ার্কিং এর কতগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে এখানে আমরা দেখতেছি 8টা উদ্দেশ্য। এর আগে মেন 3টা উদ্দেশ্য তোমাদের লিখে দিয়েছিলাম শুরু ক্লাসে। একটা হচ্ছে ফাইল শেয়ারিং, 2 নম্বর হচ্ছে হার্ডওয়্যার বা রিসোর্স শেয়ারিং, 3 নম্বর হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, 4 নম্বর হচ্ছে তোমার কম খরচ, 5 নম্বর হচ্ছে কাজের সুষম বন্টন, 6 নম্বর দ্রুত গতি, 7 নম্বর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, 8 নম্বর হচ্ছে অধিকতর আউটপুট বা বেশি থ্রুপুট।
তো এর মধ্যে আমি মেইন তিনটা উদ্দেশ্য ফাইল শেয়ারিং, প্রোগ্রাম শেয়ারিং এবং রিসোর্স শেয়ারিং। এই রিসোর্স বলতে হার্ডওয়্যার, সফটওয়্যার সবই বুঝি। এই তিনটা মেইন উদ্দেশ্যে কম্পিউটার নেটওয়ার্কিং করা হয়। কম্পিউটার নেটওয়ার্কিং হলো যে দুই বা ততোধিক কম্পিউটারকে যদি আমরা সংযোগ করে দিই তার দিয়ে অথবা তার ছাড়া, তাহলে এই সংযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কের প্রকারভেদের কথা যদি আমরা আসি, তাহলে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রকারভেদ করা যায়। তার মধ্যে আমাদের সিলেবাসে যেটা আছে যে ভৌগোলিক দূরত্ব অনুসারে কম্পিউটার নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার পেন, নাম্বার 1 লেখো পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নাম্বার 2 হচ্ছে ল্যান, হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নাম্বার 3 হচ্ছে মেন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। and লাস্ট ওয়ান হচ্ছে ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক। অবশ্য ক্লাস 10 এ তোমরা এগুলো সম্পর্কে একটু শিখে আসছো, আইসিটি তে পেন, ল্যান, মেন সম্পর্কে একটু শিখে আসছো। আজকে আমাদের হায়ার ক্লাস আর একটু বিস্তারিত আমরা আলোচনা করব। সাধারণত 10 মিটার বা তার কম এরিয়ার মধ্যে কম্পিউটার ও অন্যান্য তথ্য প্রযুক্তি ডিভাইস সমূহের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় সেটা কি বলা হচ্ছে পেন বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটার সঙ্গে তোমরা বেশ সুপরিচিত, তোমরা অহরহ হাতের কাছে নেটওয়ার্কটা ব্যবহার করে থাকো এবং এটা দেখে থাকো। এই ডিভাইস সমূহের যে আমরা কথা বললাম যে 10 মিটার বা তার কম দূরত্বে এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কিং করা হয় সেটাই হচ্ছে পেন। হ্যাঁ, এই ডিভাইস সমূহগুলো কি কি? নাম্বার 1, 1 নম্বর ডিভাইস হলো তোমার টেলিফোন লাইন থাকতে হবে। আমি একটু হাইলাইট করে দিচ্ছি এখান থেকে। 2 নম্বর হচ্ছে মোবাইল ফোন। 3 নম্বর হচ্ছে পিডিএ, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, নোটবুক ইত্যাদি। আর একটা বৈশিষ্ট্য হলো যে আগেই বলছি শুরুতেই, 10 মিটারের মধ্যে বা একটা ঘরের মধ্যে যতটুকু, ছোট ঘর বড় ঘর না, তোমরা অনেক সময় দেখো তোমরা পাশাপাশি দুইটা মোবাইল রেখে ডেটা ট্রান্সফার করো ইনফ্রারেডের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে। এটি হচ্ছে তোমার পেনের উদাহরণ। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ডিভাইস সমূহের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। কম্পিউটার টু কম্পিউটার, কম্পিউটার টু মোবাইল, মোবাইল টু মোবাইল, এগুলো হচ্ছে পেনের অন্তর্গত। লোকাল এরিয়া নেটওয়ার্ক, এরপরে আসতেছে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ও আরেকটা কথা তোমাদের বলি, এই পেন তৈরিতে ইউএসবি এবং ফায়ারওয়্যার ব্যবহৃত হয়। যদি তার ব্যবহার করতে চাও তাহলে ইউএসবি এবং ফায়ারওয়্যার ব্যবহার করা হয়। তারবিহীন মাধ্যম বলতে ব্লুটুথ এবং ইনফ্রারেড ব্যবহার করা হয়। যদি তারবিহীন, পেনও কিন্তু ল্যানের মতো পেনও কিন্তু তার ছাড়াও হয়, আবার তার সংযোগ করে দিয়ে হয়। তবে তার সংযোগ যদি করতে চাও তোমরা তাহলে ইউএসবি পোর্ট ব্যবহার করা হয় অথবা ফায়ারওয়্যার ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে তারবিহীন মাধ্যম যদি তুমি এখানে ব্যবহার করতে চাও তাহলে ব্লুটুথ অথবা ইনফ্রারেড তোমাকে ব্যবহার করতে হবে। মনে থাকবে? আচ্ছা, আমরা নেক্সট চলে যাচ্ছি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। সাধারণত 100 মিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সমূহ সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলে। আমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছি চোখের সামনে, আমি দরকার আর একটু বড় করে দেই। আমি যে টেক্সটটা ডেফিনেশনটা বললাম, জ্ঞানমূলক কোশ্চেনের জন্য অবশ্যই ডেফিনেশনটা মনে রাখতে হবে। এবং বেশিরভাগই আমরা লক্ষ্য করছি বিভিন্ন পাবলিক পরীক্ষায় দেখছি যে এই ডেফিনেশনটা কিন্তু এই ভিডিও বন্ধ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত পরে সিফাত তালুকদার ক্লাস শুরু কটাই, এখন আসতেছে কটাই? স্যার আমি একটু বাসের মধ্যে আছি তো তাই আর কি নেটওয়ার্ক পাচ্ছিল না। কে বলতেছো তুমি? এই কি নাম? বাসের মধ্যে থেকে ক্লাস করতেছো, কি নাম? স্যার ঢাকা আসতেছি আমি, তাই আর কি বাসের মধ্যে আমি। বুঝতে পারছি, কি নাম তোমার? নামটা কি? তুমি তো খুবই মানে মানে খুবই জ্ঞান পিপাসু মানুষ, বাসের মধ্যে থেকে ক্লাস করতেছো। খুবই জ্ঞান পিপাসু মানুষ, জ্ঞান আগ্রহী, জ্ঞানান্বেষী। না স্যার, আপনি আমাদের আসতে বলছেন তাই আমি আসলাম। ভালো কাজ করছো, খুবই ভালো কাজ করছো। মাত্র আমাদের উপস্থিতি খুবই কম। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম ল্যান, যে যেখানেই থাকো ক্লাসে জয়েন করো, বাস পুরো গেল। সাধারণত 100 মিটার বা তার কম এরিয়ার মধ্যে আমরা ডেফিনেশনে যেটা বলছিলাম, একটা বিল্ডিং এর মধ্যে, একটা ঘরের মধ্যে, এক ঘর টু আর এক ঘর, এরকম ভাবে মোটামুটি একটা বিল্ডিং কে কভার করে আর কি।
এরকম এরিয়ার মধ্যে যদি আমরা কম্পিউটার টার্মিনাল এবং অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সমূহ সংযুক্ত করে দিই এবং এই সংযোগের ফলে যদি এই ডিভাইস সমূহ বা কম্পিউটার রিসোর্স সমূহ যদি নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে, তাহলে সেই সংযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে কম্পিউটার ল্যান নেটওয়ার্কিং। মনে থাকবে? জ্ঞানমূলক আমি যেটা বলছিলাম তোমাদের শুরুতে, এই জ্ঞানমূলক কোশ্চেন গুলো কিন্তু স্টুডেন্টরা লিখতে পারে না, সব একের ক, দুইয়ের ক, তিনের ক, চারের ক লিখে লিখে গ্যাপ রাখে, আর ওইভাবেই খাতা জমা দিয়ে দেয়। এবারে এবার বোর্ডের পরীক্ষা এরকম দেখা যায়। ল্যান টপোলজি সাধারণত স্টার রিং কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথড ব্যবহৃত হয়। ল্যান টপোলজিতে সাধারণত কি ব্যবহার করা হয়? ল্যান টপোলজি সাধারণত স্টার টপোলজিটা কি আমরা পরে আসবো। টপোলজিটা হচ্ছে কম্পিউটার সংযোগের যে ব্যবস্থা, সংযোগ ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে টপোলজি। এক কথায় আমরা পরবর্তীতে আবার টপোলজি সম্পর্কে একটা লেকচার দিব এবং খুবই ইম্পর্টেন্ট। টপোলজি থেকে সাধারণত এই নেটওয়ার্কিং প্রকারভেদ অথবা টপোলজি থেকে একটা একটা সিকিউ কোশ্চেন হয়। ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়, যেটা আমরা অলরেডি পড়ে আসছি এর আগের লেকচারগুলোতে। কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার, অপটিক্যাল ফাইবার কেবল। বাজারে প্রচলিত তার ব্যবহার করে ল্যান তৈরি করলে ল্যানের সর্বোচ্চ বিস্তৃতি 185 মিটার এবং একটা ল্যানের সর্বোচ্চ 4টি রিপিটার স্টেশন ব্যবহার করা হয়। আর 4 নম্বরটা দেখো, ল্যানের স্পিড 10 Mbps হতে 10 Gbps পর্যন্ত। এটা একটু ঠিক করে নাও, এটা হবে 10 Gbps, 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত। আর ল্যান বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের খরচ কম। হ্যাঁ, ল্যান বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের খরচ কম কার তুলনায়? ম্যান এবং ওয়ানের তুলনায়। ম্যান এবং ওয়ানের তুলনায় ল্যানের খরচটা কম। আর প্রযুক্তিগতভাবে এটি IEEE 802.3 নামে পরিচিত। তোমাদের অলরেডি এর আগে আমরা IEEE সম্পর্কে লেকচার দিয়েছি, যার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিয়ে এই ডিভাইসটা, এই প্রযুক্তিটা আইডেন্টিফাই করা যায়। প্রযুক্তিতে এককভাবে আইডেন্টিফাই করা যায়, কোনো প্রযুক্তির সাথে কোনো প্রযুক্তি মিলবে না। হ্যাঁ, তোমার কোন প্রযুক্তি সেটা রেকগনাইজ করা হচ্ছে তোমার IEEE। তো IEEE 802.3 নামে পরিচিত। বলতো IEEE 802.11 এটা কোন প্রযুক্তি? 802.11 এটা কোন প্রযুক্তি বলতে পারবে তোমাদের মধ্যে কেউ? এটা হচ্ছে ওয়াইফাই। মনে আছে আমরা পড়ে আসছিলাম ওয়াইফাই প্রযুক্তি 802.11। আর ওয়াইম্যাক্স প্রযুক্তিগত ভাবে এটা কি নামে পরিচিত? এর নাম্বারটা কত কে বলতে পারে? ওয়াইম্যাক্স কিছু মনে নাই তোমাদের? কি যে পড়ালেখা করো গোলাম মুক্তাদের। ওয়াইম্যাক্স IEEE কত নামে পরিচিত বলো? এটা তো আসবে, MCQ এগুলো আসবে। 802.16 কেউ বলতে পারতেছ না? 802.16 আর হচ্ছে 11 হচ্ছে তোমার, হ্যাঁ, 11টা কি? 11টা হচ্ছে ওয়াইফাই। একটু পড়াশোনা করে আসে, বুঝছো? আসার আগে একটু দেখে আসবে। এটা আমরা 185 মিটার যদি বলছি, কিন্তু এই যে রিপিটার সংযুক্ত করে বর্তমানে 1 কিলোমিটার বা 1 মাইল পর্যন্ত এটাকে মানে সংযোগ দেওয়া যেতে পারে। 1 কিলোমিটার বা 1 মাইল পর্যন্ত এটা সংযোগ দেওয়া যেতে পারে। বুঝতে পারছো তো? আচ্ছা, তোমরা যারা আসছো, উপস্থিত আছো, চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে দাও, আমি চ্যাট বক্স থেকে রোল নাম্বারটা নিব, অ্যাটেন্ডেন্স দেবো। চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা দিয়ে দাও। 5 জন দিয়েছে অলরেডি, দেখতেছি। আর কেউ আসছে কিনা দেখো। ল্যানের শ্রেণী বিভাগ দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ল্যানের দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে, এটা কিন্তু একটা বেসিক ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা হলো নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে এই ল্যানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কেন্দ্রীয় একটা সার্ভার থাকে। মনে করো এখানে এই সার্ভারটা এই চতুর্দিকে কম্পিউটার গুলো সংযোগ করা থাকে। বাট এই সার্ভারটা বড়, কিরকম বড়? সাইজে বড় যে এরকম না, সাইজেও বড়। আবার এটা কিন্তু এর সাথে সমস্ত কম্পিউটার, ছোট ছোট কম্পিউটার গুলা সংযোগ করা থাকবে। বুঝতে পারছো?
অনেক সময় কম্পিউটার থাকবে, আবার কম্পিউটার না, শুধুমাত্র একটা, এটাকে বলে টার্মিনাল, শুধু একটা কিবোর্ড আর একটা মাউস আর একটা মনিটর থাকবে। এই সিপিইউটা সবাই শেয়ার করবে, এই সার্ভারের সিপিইউটা সবাই শেয়ার করবে। হুম, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে সার্ভার কম্পিউটারটা যে দেখতেছি বড়, আসলে হার্ড ডিস্ক অনেক বড়, স্পিড অনেক বেশি। অন্যান্য কম্পিউটার 100টা কম্পিউটারের যে হার্ড ডিস্কের যে ক্যাপাসিটি, এর একটারই সেই ক্যাপাসিটি। বুঝতে পারছো, দেখতেও অনেক বড় হয়, সাধারণত মিড টাওয়ার বা হাই টাওয়ারের কেসিং গুলো হয়, দেখতেও বড় হয়, এবং এগুলোর প্রসেসিং স্পিড কিন্তু অনেক বেশি। সার্ভারের যে কম্পিউটারটা, এটা আলাদাভাবে কোম্পানি তৈরি করে থাকে, হ্যাঁ, হাই স্পিডি কম্পিউটার এটা, কারণ এটা সবাইকে সার্ভিস দিয়ে থাকে। তো এটাকে ক্লায়েন্ট সার্ভার বা সার্ভার বেস বলার কারণটা হলো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পদ্ধতিতে অন্তত একটি কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা হয়। এই সার্ভারের সাথে একাধিক কম্পিউটার সংযোগ দেওয়া থাকে। এই সার্ভারটা সব কিছু শুধু সার্ভিস দিয়েই যাবে, মানে শেয়ারিং করে যাবে, কিন্তু কোনো কিছু কারো কাছ থেকে কোনো শেয়ারিং নিবে না। ধরো এই কম্পিউটারটা আমরা যে হাইলাইটটা দেখতেছি, এই হাইলাইটটা দেখতেছি, এটাই মনে করো সার্ভার। এই সার্ভার কম্পিউটারটা শুধুমাত্র, এই সার্ভার কম্পিউটারটা শুধুমাত্র শেয়ারিং ফ্যাসিলিটিস দিয়েই যাবে, কিন্তু কারো কাছ থেকে কোনো শেয়ারিং ফ্যাসিলিটিস নিবে না। এই ধরনের কম্পিউটারকে বলা হচ্ছে সার্ভার কম্পিউটার। আমার কথাটা মনে থাকবে? সার্ভার কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত থাকবে, কিন্তু কোন কম্পিউটারই শেয়ারিং ফ্যাসিলিটিস প্রদান করবে না, শুধুমাত্র সার্ভার ছাড়া। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কি হয়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না, নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না, কিন্তু সংযুক্ত সকল কম্পিউটারই একই সময়ে একই প্রোটোকল অনুসরণ করে কখনো সার্ভার আবার কখনো ক্লায়েন্ট হিসেবে কাজ করে। মনে করো তোমরা পাঁচজন বন্ধু বান্ধবের 5টা কম্পিউটার সংযুক্ত আছে। হ্যাঁ, 5জন বন্ধু বান্ধবের 5টা কম্পিউটার সংযুক্ত আছে। বা আমরা এই যে ক্লাসে আজকে যে 6জন বা 5জন আছি, এর মধ্যে থাকে সার্ভারটা আমার কম্পিউটার, আমি শেয়ারিং করতেছি। এরপরে থাকে কিন্তু তুমি আবার শেয়ারিং করতে পারো, আমি দেখবো যেটা, তাহলে তুমি হবে সার্ভার, আমি হবো ক্লায়েন্ট। আমার কথা কি বুঝে আসছে? দেখো সার্ভার ক্লায়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? সাদিক, মুক্তাদির, হৃদয়, অনেক জি স্যার। বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আমি কিন্তু এখন শেয়ারিং করতেছি, ফলে আমার এই লেকচার শিটে, এই যে লেকচার শিটটা তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আমার কম্পিউটারটা এখন সার্ভার, এই হিসাবে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট মোডে যদি করি, এবং সেই ক্ষেত্রে যদি কোনো সেন্ট্রাল সার্ভার না থাকে, আবার তুমি যখন শেয়ারিং ফ্যাসিলিটিস প্রদান করবা, তখন তোমারটা হবে সার্ভার, আমারটা হবে ক্লায়েন্ট। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা? তো এই নির্দিষ্ট কোনো সার্ভার বা নির্দিষ্ট কোনো ক্লায়েন্ট এখানে থাকে না। একই কম্পিউটার কখনো সার্ভার হিসেবে কাজ করে, আবার কখনো ক্লায়েন্ট হিসেবে কাজ করে। সরি, এখন এই আমরা ল্যানের ব্যবহারটা আমরা দেখি কলেজ ক্যাম্পাসে, কোনো বড় বড় অফিস বিল্ডিং এ, অথবা কোনো ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে, সেই জন্য ব্যবহার করা হয়। ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং, ইমেল সিস্টেমের জন্য এই লেখাটা হবে তোমার, একটু ঠিক করে নাও। ডেটা এন্ট্রি, ল্যান ব্যবহার করা হয়। ইমেল সিস্টেমের জন্য এই জায়গায় হবে ল্যান, এটা ঠিক করে না, একটু প্রিন্টিং মিস্টেক আছে। ল্যান ব্যবহার করা হয় ডেটা এন্ট্রি, ডেটা প্রসেসিং এবং ইমেল সিস্টেমের জন্য আমরা ল্যান ব্যবহার করে থাকি। তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কিছু সুবিধা আছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কিছু সুবিধা আছে, আবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কেরও কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমি এক কথায় বলে যাই, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সেটআপিং কস্ট কিন্তু অনেক বেশি, সার্ভারের দামটা অনেক বেশি। আর এখানে যেহেতু কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না, ফলে অটোমেটিক খরচটা কমে যাচ্ছে পিয়ার টু পিয়ারে। হ্যাঁ, তো সার্ভার বেসড নেটওয়ার্কের সুবিধাটা হলো সার্ভার ডেটা নিরাপত্তা প্রদান করে থাকে। আবার বিভিন্ন রিসোর্স, যেমন মনে করো প্রিন্টার, স্ক্যানার, বড় বড় প্রিন্টার, স্ক্যানার, এগুলো শেয়ার করা যায়। আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্কেও শেয়ার করা যায়, অবশ্যই শেয়ার করা যায়, কিন্তু এখানে এই নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ফলে আবার একাধিক নেটওয়ার্কের সঙ্গে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সংযুক্ত করা যায় না। যেটা নিরাপত্তা ব্যবস্থা অনেক অনেক কম সার্ভারের তুলনায়। ওখানে যেমন সার্ভার নিরাপত্তা প্রদান করে থাকে, এখানে কোনো কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা বা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এই জন্য এটা নিরাপত্তা ব্যবস্থা ভেরি ভেরি উইক কার পিয়ার টু পিয়ার, কিন্তু সেটা কস্ট অনেক, মানে অনেক কম। যেমন তোমার কথা অ্যাজ ফর এক্সাম্পল, তোমরা বন্ধু বান্ধব মিলে, 5জন বন্ধু বান্ধব মিলে যদি সেট আপ করতে চাও, তাহলে বড় জোর কথাই বলবে, না 1000 টাকায় খরচ হবে, না
সর্বোচ্চ 2000 টাকা খরচ হবে, এর বেশি না। হ্যাঁ, 1-2000 টাকা খরচ হবে। আর যদি সার্ভার বেস্ট করতে চাও তাহলে একটা সার্ভারের দাম অনেক, হ্যাঁ, মিনিমাম 60-70 হাজার টাকা। তারপরে তো অন্যান্য ওর সাথে আরো এগুলো যোগ হবে, তো সব মিলে প্রায় 70-75 হাজার টাকা খরচ হয়ে যাবে এরকম। তো এই জন্য এটা সেট আপ কস্টটা অনেক বেশি সার্ভার বেসড। এরপরে আমরা আসতেছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, যখন একটি মেট্রোপলিটন শহরে বিভিন্ন স্থানে অবস্থিত একের অধিক কম্পিউটার বা কমিউনিকেটিং ডিভাইস নিয়ে যে নেটওয়ার্ক গঠিত হয়, তখন উক্ত নেটওয়ার্ককে কি বলে, বলো, ম্যান বলা হয়। এর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে একটা শহরের বিভিন্ন স্থানে, যেমন মনে করো আমরা সবাই ঢাকা শহরে থাকি, হ্যাঁ, বা চিটাগাং শহরে থাকি। তো এই একটা শহরের বিভিন্ন স্থান আছে, যেমন ঢাকা শহরের কথার কথা ধরো, ঢাকা শহরের তোমার গুলশান, বনানী, ধানমন্ডি, লালবাগ, যাত্রাবাড়ি, উত্তরা, হ্যাঁ, এরকম ভাবে শ্যামলী, এগুলো সবগুলাকে যদি সংযোগ করে দাও যে নেটওয়ার্কের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে মেন বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে ল্যানের চেয়ে এই নেটওয়ার্ক কাভারেজ এরিয়াটা বেশি। ল্যান তো একটা ঘরের মধ্যে বা সর্বোচ্চ 1 কিলোমিটারের মধ্যে, তাই না? এর কাভারেজ এরিয়া আমরা দেখবো নাম্বার 2, দেখো কাভারেজ এরিয়া 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত, আর ওটা ছিল 1 কিলোমিটার। এই জন্য নেটওয়ার্ক এরিয়াটা অনেক বড়। ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে আগে ছিল ফাইবার অপটিক কেবল, এখানে কিন্তু টেলিফোন লাইন লাগতেছে, মডেম লাগতেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোওয়েভ বা রেডিও লিঙ্কও ব্যবহার করা হয়ে থাকে, রেডিও ওয়েভও ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারছো? তো ম্যান ম্যান একাধিক ল্যান্ডের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। বুঝতে পারছো এর কথাটার অর্থ কি? মনে করো যে তোমার এলাকায়, তোমার এলাকায় 10টা কম্পিউটার আছে, একটা ল্যান। আবার তোমার বন্ধুর এলাকায় ধরো আরো 5 কিলোমিটার দূরে, সেখানে 10টা কম্পিউটার আছে। এই দুটা কম্পিউটারের মধ্যে ল্যান সংযোগ করে দেয়। হ্যাঁ, এই দুটা কম্পিউটারের মধ্যে, এই জন্য বলা হচ্ছে ম্যান, ম্যান সংযোগ করে দেয়। ম্যান একাধিক ল্যানের মধ্যে সংযোগ করে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ল্যান আছে, সবগুলা ল্যানকে সংযোগ করা হয় ম্যানের মাধ্যমে। এর স্পিড 34 Mbps হতে 155 Mbps পর্যন্ত, এটা লিখে রাখো সব, 155 Mbps মেগাবিট পার সেকেন্ড। প্রযুক্তিগতভাবে এটি 802.6 নামে পরিচিত। তাহলে এই নাম্বারগুলো একটু আমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছো মুক্তাদিন? আমাদের এই নাম্বারগুলো একটু মনে রাখতে হবে যে প্রযুক্তিগতভাবে এটি 802.6 নামে পরিচিত। হ্যাঁ, তাহলে আমরা একটু সামারিতে আসি, মেনের সামারিতে আসি। বড় একটা ল্যান কত 1 কিলোমিটার পর্যন্ত কাভারেজ, আর এর নেটওয়ার্ক এরিয়াটা হচ্ছে 10 কিলো থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগের ইয়েগুলো ছিল তোমার টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ, সরি, আর এখনকার গুলো হচ্ছে টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ মেনের ক্ষেত্রে। আর ল্যান্ডের ক্ষেত্রে আমরা কি দেখছি, ফাইবার অপটিক কেবল, কোয়াক্সিয়াল কেবল, অথবা অথবা কি টুইস্টেড পেয়ার কেবল, এই ধরনের কেবল ব্যবহার করে। আর এখানে ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে অবশ্যই তোমাকে টেলিফোন লাইন ব্যবহার করতে হবে, কারণ টেলিফোন লাইন ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি পাঠাতে পারবে না। মডেম তো লাগবেই। হ্যাঁ, এরপর তোমার মাইক্রোওয়েভও ব্যবহার করা হয়, দূরত্ব যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাইক্রোওয়েভ, অথবা যেমন ঢাকা শহরে আমাদের সাথে আগে আমরা গুলশানের সাথে আমাদের সিটি কলেজের একটা লিঙ্ক ছিল আগে নেটওয়ার্কটা, তখন আমরা রেডিও ওয়েভ ব্যবহার করতাম। হ্যাঁ, কলেজের উপরের সাথে একটা রেডিও লিঙ্ক স্থাপন করা ছিল। হ্যাঁ, গুলশানের রেডিও লিঙ্কের সাথে আমাদের গুলশানের সার্ভারের সাথে আমাদের সার্ভারটা এরকম ভাবে রেডিও লিঙ্কের মাধ্যমে, রেডিও ওয়েভের মাধ্যমে কানেকশন ছিল। এরপরে আমরা আসতেছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। দেখো, ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে একটি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের সাহায্যে একটি বিস্তৃত এলাকাকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়। এটি একাধিক শহর হতে পারে, বা একটা দেশ হতে পারে, বা পুরো পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্কিং ব্যবস্থা হতে পারে। অর্থাৎ পৃথিবীব্যাপী বিস্তৃত ইন্টারনেটই হলো ওয়ান। এর প্রধান বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। তাহলে ওয়ানের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এটি একাধিক শহর বা দেশ বা পুরা পৃথিবীব্যাপী বিস্তৃত একটি নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা। বুঝতে পারছো? যেমন মনে করো ঢাকা শহরের ম্যান আর চিটাগাং শহরের ম্যান, এই দুটা ম্যান যদি একত্রে সংযুক্ত হয় তাহলে এটাকে ওয়ান বলা যাবে। আবার ঢাকার ম্যান, মনে করো চিটাগাংয়ের ম্যান, রাজশাহীর ম্যান, এরপরে খুলনার ম্যান, এরপরে বিভাগে রংপুরের ম্যান, এরপরে ময়মনসিংহের ম্যান, এরকম ভাবে সিলেটের ম্যান, বরিশালের ম্যান, এরকম ভাবে বিভাগীয় শহরগুলো ম্যান যুক্ত হয়ে যদি কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলে সেটা হচ্ছে ওয়ান।
বিভাগীয় না, জেলা বা উপজেলা পর্যায়ে বাংলাদেশের যে জেলা আছে সমস্ত জেলাগুলোর যত সার্ভার আছে সব সার্ভারগুলো যদি কানেক্ট হতে পারে তাহলে এটাকে বলা হচ্ছে ওয়ান। এরকম ভাবে বাংলাদেশের সমস্ত কম্পিউটার গুলা সিঙ্গাপুরের সাথে, সিঙ্গাপুরের গুলো আমেরিকার সাথে, আমেরিকার গুলো জাপানের সাথে, জাপানের গুলো ইন্ডিয়ার সাথে, এরকম ইন্ডিয়া গুলো ইউরোপের সাথে, এরকম ভাবে সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা হচ্ছে ওয়ান। এই ওয়ানের উদাহরণ হচ্ছে ইন্টারনেট। বুঝতে পারছো? ওয়ানের উদাহরণ হলো ইন্টারনেট। যাই হোক, তো ওয়ান একাধিক ল্যান ম্যান নেটওয়ার্কে সংযোগ করে থাকে। আমরা যেটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো আমরা দেখি এরকম। ওয়ান একাধিক ল্যান ম্যান নেটওয়ার্কে সংযুক্ত করে থাকে। এই নেটওয়ার্ক সিস্টেমে ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে টেলিফোন লাইন বা মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয়। এটা টেলিফোন লাইন এবং মাইক্রোওয়েভ সিগন্যাল। মাইক্রোওয়েভ সিগন্যাল আমরা পড়ে আসছিলাম, মনে আছে কিনা? বড় বড় দেশের ক্ষেত্রে যেমন ভারত, আমেরিকা প্রভৃতির ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হয়। এখন আমাদের দেশেও আসছে, তাই না? আগে আমাদের ভাড়া ছিল, স্যাটেলাইট ভাড়া করা ছিল। এখন আমরা কিন্তু নিজস্ব আমাদের স্যাটেলাইট আছে, তোমরা জানো। এক দুইটা মনে হয় অলরেডি, একটা হচ্ছে, আরেকটাও মনে হয় হওয়ার পথে, এরকম, তাই না? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট, এরকম। এখন আমরা নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে থাকি। ভারত আমেরিকা বাদ এখন আমরা নিজেরাই করি। ঠিক আছে। ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত 1200 বিপিএস হতে 2400 এমবিপিএস পর্যন্ত। এটা ডিস্টেন্স অনেক বেশি, তো আসলে ডিস্টেন্স বাড়লে স্পিড কমে যায়। তো যাই হোক, এটা আগের ডেটা। এগুলা ডেটা ট্রান্সমিশন স্পিড 1200 বিপিএস হতে 2400 বিপিএস পর্যন্ত। অসুবিধা নেই, এগুলো লিখলেও সমস্যা নেই। এর কিছু সুবিধা আছে, ওয়ানের কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা একটু দেখি। এখানে আছে কি নাই আমি জানি না, আমি বলে দিচ্ছি, পারলে দুই একটা হাইলাইট লিখে নাও। এগুলো তো ব্যবহার, ওয়ানের ব্যবহার। এর কিছু সুবিধাও আছে। ব্যবহারটা দেখি আমরা। বিশাল তথ্য সম্ভার প্রাপ্তিতে, ইলেকট্রনিক মেলে, গবেষণায়, ডাউনলোডে, অনলাইন কেনাকাটায়, শিক্ষা ক্ষেত্রে, তা তো দেখতেছি তোমরা অলরেডি। এটা প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে গেছি শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে করোনা আসার পর। করোনা আসার পর থেকে শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা এটা দেখতেছি, আমাদের বাস্তবে চাক্ষুষ প্রমাণ প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি। হ্যাঁ, তোমরা এবং আমরা প্র্যাকটিক্যালি একটু দেখতেছি। তো এক মুহূর্তের মধ্যে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে তথ্য, উপাত্ত এবং সংবাদ প্রেরণ করা সম্ভব। কার মাধ্যমে? ওয়ানের মাধ্যমে। এই ওয়ানের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুহূর্তের মধ্যে এটা সম্ভব। সুবিধাগুলি আরো কিন্তু অনেক সুবিধা আছে, বুঝতে পারছো? আমরা তো এখানে 7টা সুবিধা দিচ্ছি অতি সংক্ষিপ্ত আকারে। মেমোরির ব্যবহারের মাধ্যমে ডেটাকে সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তা গ্রাহকের কাছে অতি অল্প সময়ের মধ্যে প্রেরণ করা সম্ভব, তাই না? আমরা করতেছি না? ঘরে বসেই ডাক্তারগণ রোগীর সঙ্গে কথা বলতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন, ইলেকট্রনিক সেন্সরে হাত রেখে, হ্যাঁ, তার ডায়াবেটিস মাপতে পারবে, তার হচ্ছে পালস রেট নিতে পারবে, তার হার্ট বিট কত, অক্সিজেন কত, ইলেকট্রনিক। তুমি যদি এখন বর্তমানে এরকম সিস্টেম আসছে, আরে আগে তো প্রচলিত সিস্টেম ছিল, ডাক্তাররা তো চেম্বারে বসে রুগী দেখে না, তা এখন পালস রেট কিভাবে নিবে, হার্টবিট কিভাবে দেখবে? হ্যাঁ, তো এগুলো এখন ইলেকট্রনিক, এক ধরনের ইলেকট্রনিক সেন্সর আসছে। তো সেন্সরের উপর তুমি যদি হাতটা রাখো, তাহলে এর মাধ্যমেই তোমার সাথে যে কথা বলছি, তোমার হার্টবিট, তোমার হ্যাঁ, তোমার ইসিজি, সব রিপোর্ট আমার কাছে, ডাক্তারের কাছে চলে আসবে। এগুলো সিস্টেমও চলে আসছে, বুঝতে পারছো? নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সাথে সহজেই আমরা যোগাযোগ করতে পারি। কার মাধ্যমে? ওয়ানের মাধ্যমে। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কের সাথে ছাত্রছাত্রীরা ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারে। প্রবেশপত্র ঘরে বসে, তোমরা ভর্তি হলো না অনলাইনে? অনলাইনে তো তোমরা ভর্তি হয়েছো। তারপরে ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়েই, হ্যাঁ, যে কোনো স্থানে বসে, এই যে বাসের মধ্যে থেকে একজন ক্লাস করতেছে, তাই না? বাসের মধ্যে থেকে এটা কি সম্ভব ছিল ম্যানুয়াল সিস্টেমে? ম্যানুয়াল সিস্টেমে এটা কখনোই সম্ভব ছিল না। হ্যাঁ, তথ্যের সহজ প্রাপ্তি এবং দ্রুততা নিশ্চিত করা যায়। হ্যাঁ, সহজেই তথ্য পাওয়া যায় এবং দ্রুততা ডিস্ট্রিবিউশন করা যায়। তো আমাদের এটা 7 নম্বরটা আমাদের শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 8 নম্বর লেকচারে। হ্যাঁ, 8 নম্বর লেকচারে আমরা চলে যাচ্ছি। দেখো 8 নম্বর লেকচার তোমরা দেখতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে চ্যাপ্টার 2। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? মুক্তাদির অনেক, সব জি চলে স্যার। গেল কেন বুঝলাম না। মাত্র 2 জন, আর 4 জন গেল কই? গোলাম, মুক্তাদির, অনেক, এই দুজনেরই জি জি অ্যাটেন্ডেন্স দিব, শুধু এই দুজনেরই। অনেক আর শাহরিয়ার, অনেক আর হলো ওই মুক্তাদির, এই দুজনকে শুধু অ্যাটেন্ডেন্স দিব, বাকিগুলো দিব না। চলে গেছে, ক্লাস লিভ করছে কেন? আচ্ছা, আমরা এখন নতুন টপিকসে যাচ্ছি, নেটওয়ার্ক ডিভাইস।
ডিভাইস মানে হচ্ছে যন্ত্রাংশ। কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যে যন্ত্রাংশগুলো রিলেটেড সেগুলোকে বলা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটার ছাড়াও কিন্তু আরো যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই যন্ত্রপাতিগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বলা হয়। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে মডেম, নাম্বার 2 হচ্ছে হাব, নাম্বার 3 হচ্ছে রাউটার, নাম্বার 4 হচ্ছে গেটওয়ে, নাম্বার 5 হচ্ছে সুইচ, নাম্বার 3 হচ্ছে তোমার নাম্বার 5 6 হচ্ছে এনআইসি। এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আর নাম্বার 7 হচ্ছে ব্রিজ। হ্যাঁ, তো এটা সম্পর্কে আমরা আজকে বলবো। প্রথমে আমরা আসি মডেম। হ্যাঁ, তোমরা যে ছবিটা দেখতেছো এখানে, এই মডেমের ছবিটা দেখতেছো পাশে। হ্যাঁ, মডেম কি জিনিস? মডেমের মধ্যে দুইটা অংশ থাকে। একটাকে বলা হচ্ছে তোমার মডুলেটর পার্ট। এই যে যন্ত্রটা আমরা দেখতেছি এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মডুলেটর আর একটা হচ্ছে ডিমডুলেটর। যে মডুলেটরের কাজ হচ্ছে মডুলেশন করা, আর ডিমডুলেটরের কাজ হচ্ছে ডিমডুলেশন করা। মডুলেটরের কাজ হলো মডুলেশন করা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। আর মডুলেটরের মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল সংযুক্ত করে। এখন মূল সিগন্যালটা কি, ক্যারিয়ার সিগন্যালটা কি? মূল সিগন্যালটা এই যে আমার কথা, আমার কথা এই মডেমের মাধ্যমে এটা ডিমডুলেশন হয়ে তোমার কাছে যাচ্ছে। যদি মডুলেশন না করতাম তাহলে এটাকে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর করার সম্ভাবনা নেই, এত দ্রুতও যেত না। তোমরা জানো শব্দের গতি অনেক কম, ইলেকট্রনের চেয়ে অনেক কম। আজকে আমি কথা বলতাম, 1 ঘন্টা পরে শুনতে পেতে, অথবা আগামীকাল শুনতে পেতে। শুনতে পেতে তুমি ঠিকই, আজকে মনে করো 9টায় লেকচার দিতাম, আগামীকাল 9টায় শুনতে পেতে তুমি। শব্দের বেগের কথা যদি চিন্তা করি, মনে করে যে আমার ক্লাসে একজন জয়েন করছে, হ্যাঁ ধরো সে বেড়াতে গেছে সিঙ্গাপুর, সেখান থেকে জয়েন করছে। তো এখন এই সিঙ্গাপুর পর্যন্ত যেতে যেতে আজকে কথা বলতাম, কালকে শুনতে পাচ্ছি। তো এই জন্য এটাকে কিসে বসানো হয়? ক্যারিয়ার সিগন্যাল, তাই না? যেমন তুমি মনে করো যে ও সিঙ্গাপুর যেতে পারতো না, যেতে পারতো, বিমানে না যায় হেঁটে হেঁটে যেতে পারতো, নৌকা নিয়ে যেতে পারতো, ঠিক কিনা? অনেক সময় লাগতো, তাই না? তো এখন কি করে সে বিমানে চলে গেল, 6 ঘন্টায় চলে গেল সিঙ্গাপুর। তো এরকম আর কি ক্যারিয়ার সিগন্যালের উপর মূল সিগন্যালটাকে বসায় দেওয়া হয়, হ্যাঁ, ইম্পোজ করা হয়। এরপরে ডিমডুলেটরের কাজ হলো ডিমডুলেশন করা, অর্থাৎ অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তর করা হচ্ছে এর কাজ। এই ডিমডুলেটর আবার ক্যারিয়ার সিগন্যালকে বাদ দিয়ে মূল সিগন্যাল রূপান্তর করে, মূল সিগন্যালটাকে এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসে আমাদের কম্পিউটারে দেয়। তোমরা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ বা ভিডিওগুলো দেখতে পাচ্ছ, ঠিক এই একইভাবে মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে আমার কম্পিউটারে কিন্তু একটা মডেম আছে। তুমি জানো না, বিল্ট ইন তোমার কম্পিউটারে কিন্তু একটা মডেম আছে। তাহলে এই যে এটা মডুলেশন এবং ডিমডুলেশন আমরা কেন করতেছি, এর কারণটা কি? যে এতক্ষণ পর্যন্ত তো আমরা দেখলাম যে মডুলেটর এবং ডিমডুলেটরের কাজ, কিন্তু এই মডুলেশন এবং ডিমডুলেশন কেন করা হয়, এক বা মডেম আমরা কেনই বা ব্যবহার করে থাকি, এর মেন কারণটা কি বলো? অনেক শাহরিয়ার, অনেক শাহরিয়ার নাকি শাহরিয়ার অনেক মুক্তাদির, গোলাম মুক্তাদির, বলো মডুলেটরটা আমরা কেন ব্যবহার করতেছি? এখানে একটা কথা দেখো, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল রূপান্তর করা। আমরা যে এই যে আমি যে তোমাদের সাথে যে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, বা কথা বলতেছি, হ্যাঁ, তোমাদের সাথে যে ক্লাস নিচ্ছি বা কথা বলতেছি, এটা কিন্তু আসলে টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার এই ডিজিটাল সিগন্যালটা উচ্চ ফ্রিকোয়েন্সির যে সিগন্যালটা, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যালকে যখন আমি টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রেরণ করব, তখন এটা অ্যানালগে কনভার্ট করতে হয়। আর এই কনভার্ট করার দায়িত্বটা হচ্ছে তোমার মডুলেটরের। আবার তোমার কম্পিউটারে যখন বুঝবে, তোমার কম্পিউটারতে অ্যানালগ সিগন্যাল রিসিভ করবে না, ডিজিটাল সিগন্যাল রিসিভ করবে। এই সিগন্যালটাকে আবার অ্যানালগ থেকে আবার ডিজিটাল রূপান্তর করে, হ্যাঁ, কম্পিউটারের সিগন্যাল বা ডিজিটাল সিগন্যাল করা হয়। না হলে তুমি কিন্তু এই লেখাটা এরকম দেখতে পারবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার কথা দেখবে যে ভাঙা ভাঙা ভাবে আসবে, হ্যাঁ, বা ডিলে হবে, বিভিন্ন রকমের মানে ঝামেলা হতে পারে। এই জন্য এটাকে আবার ডিমডুলেট করতে হয়, জাস্ট মিডিয়াম চেঞ্জ হওয়ার কারণে। হ্যাঁ, মিডিয়ামটা, এই যে ট্রান্সমিশন মিডিয়ামটা এক এক সময় এক একটা হচ্ছে। কখনো তোমার স্যাটেলাইট সিগন্যাল হচ্ছে, কখনো তোমার মাইক্রোওয়েভ সিগন্যাল হচ্ছে, কখনো টেলিফোন সিগন্যাল হচ্ছে, বুঝতে পারছো? এই জন্য এই মিডিয়া উপযোগী করার জন্য আমাদের মডুলেটর এবং ডিমডুলেটর, আমরা এটাকে আবার আগের সিগন্যালে ফেরত আনার জন্য ডিমডুলেটর ব্যবহার করা হয়। কিন্তু এই মিডিয়াম যখন, যে মিডিয়ামে, যেমন তুমি এখান থেকে যদি ইয়েতে যাও, মানে আমাদের যাতায়াত মাধ্যম, দেখো মাধ্যম, কখনো আমরা বাসে যাই, কখনো আমরা নৌকায় যাই,
হ্যাঁ, কখনো আমরা বিমানে যাচ্ছি। এটা ডিপেন্ড করতেছে তুমি কখন কোথায় কিভাবে যাবে সেটার উপরে তোমার এই যাতায়াত মাধ্যমটা ডিপেন্ড করতেছে। তুমি যদি একটা শহরের মধ্যে চলাচল করো, তাহলে তুমি মনে করো যে একটা বাসে যেতে পারো। তুমি যদি পানিপথে কোথাও যেতে পারো, তাহলে নৌকা বা জাহাজে। তুমি যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বিমান ব্যবহার করতে হবে। তো এরকম যখন আমরা এক দেশ থেকে কথা বলি আরেক দেশে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলি, তো এই যে আমাদের মিডিয়াম গুলো চেঞ্জ হয়। হ্যাঁ, কখনো টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যায়, কখনো মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে যায়, কখনো স্যাটেলাইটের মধ্যে দিয়ে যায়। তো এই জন্য আমাকে এই সিগন্যালটাকে ওই মিডিয়াম উপযোগী করার জন্য আমাকে মডুলেশন করার প্রয়োজন পড়ে, যার কারণে আমাদের মডুলেটর পার্টটা দরকার। আর ডিমডুলেটর পার্টটা হচ্ছে এই যে সিগন্যালটা যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাওয়ার ফলে যে পরিবর্তিত হলো বা সংশোধিত হলো, এটাকে আবার সেই মূল সিগন্যালে ফেরত আনার জন্য আমরা ডিমডুলেশন করে থাকি। ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এবার ছবি দেখো। এই মডেম আমার দুই ধরনের হয়, বুঝছো? একটা হচ্ছে অ্যাকোস্টিক কাপলার মডেম। আর হচ্ছে ডিরেক্ট মডেম। অ্যাকোস্টিক কাপলার মডেম মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, সহজে বহন করা যায় এবং এই কম্পিউটারের সাথে এটা সাধারণত ব্যবহার করা হয়। এর গতিটা অনেক কম, এর কারণে এর গতিটা অনেক কম। আর ডিরেক্ট মডেম ইউএসবি পোর্টের সাথে এক্সটার্নালি সংযুক্ত করা হয়। ইউএসবি পোর্টের মাধ্যমে এক্সটার্নালি বাইরে থেকে দেখা যায়। বুঝতে পারছো? এর গতি অ্যাকোস্টিক কাপলার মডেমের তুলনায় অনেক বেশি, এই জন্য এর দামও কিন্তু অনেক কম। ডেটা প্রেরণের মাধ্যম আমি আসলে এটা দিয়ে শুরু করলে একটু ভালো হতো, এই যে ছবিটা দিয়ে। হ্যাঁ, দেখো ডিটি মানে হচ্ছে ডেটা টার্মিনাল ইকুইপমেন্টস। হ্যাঁ, ডেটা টার্মিনাল ইকুইপমেন্টস। ডিসি ডেটা কমিউনিকেশন ইকুইপমেন্টস। হ্যাঁ, ডেটা কমিউনিকেশন ইকুইপমেন্টস। আর পিএসটিএন পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক। এই যে পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক, এইটাই হচ্ছে তোমার পাবলিক নেটওয়ার্ক, লাইন ফোন। এর মধ্যে দিয়ে কিন্তু ডেটাগুলো যায়। এই পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক আমাদের লাইন ফোন হতে পারে, আমাদের হচ্ছে মাইক্রোওয়েভ হতে পারে, হ্যাঁ, আমাদের হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন হতে পারে। তো এই বিভিন্ন মিডিয়ামের মধ্যে দিয়ে, বিভিন্ন তারের মধ্যে দিয়ে যে আমাদের এই কম্পিউটার ডেটাগুলো যাচ্ছে, এই জন্য সিগন্যালটা পরিবর্তিত হয়। দেখো, ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের সাথে একটি মডেম সংযুক্ত করতে হয়, কেননা দূরবর্তী স্থানে ডেটা প্রেরণের জন্য টেলিফোন লাইন ব্যবহার করা হয়। আর টেলিফোন লাইনের মধ্যে দিয়ে ডিজিটাল সিগন্যাল প্রেরণ করা সম্ভব নয়। বুঝতে পারছো? ডিজিটাল সিগন্যাল প্রেরণ করা সম্ভব নয়। এর ব্যান্ডউইথটা, ভয়েস ব্যান্ডে এর ব্যান্ডউইথটা অনেক কম। আর এগুলার যে এর যে ব্যান্ডউইথটা অনেক বেশি। আমাদের কম্পিউটার সিগন্যাল যে ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথটা অনেক বেশি। কিন্তু কম্পিউটার সিগন্যাল হলো ডিজিটাল সিগন্যাল, কাজে ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করা প্রয়োজন। আর এই জন্যই আমরা মডেম ব্যবহার করে থাকি। আর ডিমডুলেশনটা একটা, প্রত্যেকটা মডেমের ভিতরে কিন্তু দুটো অংশ থাকে, একটা মডুলেশন পার্ট, একটা ডিমডুলেশন পার্ট। ডিমডুলেশনটা হচ্ছে যখন তোমার বন্ধুর কম্পিউটার, মনে করো এটা তোমার কম্পিউটার, এটা বন্ধুর কম্পিউটারে যখন আসবে, হ্যাঁ, তখন এই কম্পিউটারটা যখন তোমার বন্ধুর কম্পিউটারে যখন তোমারটা আসবে, তখন ওই অ্যানালগ সিগন্যালে পরিবর্তিত ডেটাকে আবার ডিজিটাল রূপান্তর করতে হবে। দ্যাট মিনস মূল সিগন্যালে ফেরত যেতে হবে। তাহলে তুমি অ্যাজ ইজ, তোমার বন্ধু যেভাবে কথা বলছে বা আমি যেভাবে কথা বলতেছি, আমি যেভাবে এটা মানে ডিসপ্লে করতেছি, অ্যাজ ইজ ঠিক সেভাবে দেখতে পাবো। আর না হলে সব কিছু ভেঙে উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক একইভাবে এখানেও একটা মডেম, এরও দুটো পার্ট আছে। যখন তুমি পাঠাবা তখন এটা মডুলেশন হবে, যখন তুমি তোমার বন্ধুর কম্পিউটার থেকে যখন এটা রিসিভ করবা, তোমার কাছে যখন আসবে, তখন এটা আবার ডিমডুলেট করবে। দেখো, আফটার দিস ক্লিয়ার নোট, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলো, আমাদের আর 3 মিনিট সময় আছে, আমরা একটু প্রশ্নের উত্তর দিব। মাত্র মানে উপস্থিতি খুবই হতাশাজনক, মাত্র 2 জন উপস্থিত আছে, শাহরিয়ার আর মুক্তাদির। শাহরিয়ারের রোল নাম্বারটা কত বলো তো? শাহরিয়ার 1136। হ্যাঁ, 1136। 1136। আর গোলাম মুক্তাদির 1095। 1095। এই দুটোই অ্যাটেন্ডেন্স দেবো, আর দেবো না, ওরা তো 80 অ্যাটেন্ড করে চলে গেছে। 1136 আর 1195, ওরা 2-3 জন। 1095। 1095 না গোলাম জি মুক্তাদির? স্যার, 1095। হ্যাঁ, ঠিক আছে, আর কানেক্ট হওয়ার দরকার নেই, আমি সময় শেষ হয়ে গেলে করবো। আচ্ছা, এখন বলো, কোনো কোশ্চিন আছে কিনা? বুঝতে পারছো কিনা? না স্যার। বুঝতে পারার কথা, তোমাদের সায়েন্সের এটা। এখন আমরা আসতেছি হাফটা দিয়ে শেষ করে দিব, আর 2-3 মিনিট সময় আছে। দেখো, হাব একটা আমরা শুরুতেই পড়ছিলাম যে এগুলা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস বা নেটওয়ার্কিং যন্ত্র। হাবটা দেখতেছো তোমরা এরকম অনেকটা দেখতে রাউটারের মতো। রাউটার তোমরা সবসময় দেখে থাকো, কিন্তু হাবটা সহজে দেখো না। এখানে এই যে ছোট ছোট এগুলো আমি দেখতেছি না, পোর্ট,
এই পোর্টের সাথে কম্পিউটার গুলো সংযোগ করা হয় 1 2 3 4 5 6টা পোর্ট। হ্যাঁ 1 2 আগে সাধারণত 4টা 8টা 16টা 32 এরকম হতো। এখন মানে 6টা 8টা বিভিন্ন সব আসছে আর কি। আগে সাধারণত বাইনারি ইয়ের মতো মানে 2 এর গুণিতক হিসেবে। তো এখন যেমন 6টা এখানে দেখতেছি 6টা আসলে 6টা পোর্টের কোনো হাফ ছিল না আগে প্রথম দিকে। এখন দেখো 1 2 3 4 5 6টা কম্পিউটারকে সংযোগ করা যাবে একটা নেটওয়ার্কের মাধ্যমে। হাব একটা নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে একাধিক পোর্ট সংযুক্ত থাকে। এই পোর্টে কম্পিউটার বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস সমূহ সংযুক্ত করা হয়। হ্যাঁ স্টার টপোলজিতে এটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। হ্যাঁ স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে মানে মাঝখানে থাকে চতুর্দিকে কম্পিউটার। কম্পিউটার সংখ্যার উপর হাবের ক্ষমতা কম্পিউটারের সংখ্যার উপর মানে কম্পিউটার যত এখানে বেশি লাগাবা হাবের ক্ষমতা তত কমে যাবে। কার্যনীতির দিক থেকে হাবকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সক্রিয় হাব বা অ্যাক্টিভ হাব আর একটা হচ্ছে প্যাসিভ হাব বা নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাব কোনগুলা? যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে তাকে সক্রিয় হাব বলে। মানে সিগন্যাল এখানে পুষবে, এই একটা কম্পিউটার মনে করে এখান থেকে এটা কানেক্ট করে দিছো, তারপর মনে করে এখান থেকে এর সাথে একটা কানেক্ট করছো, ধরো এর সাথে একটা কানেক্ট করছো প্রত্যেকটা পোর্টের সাথে। তো কম্পিউটার থেকে যখন এখানে ডেটাটা আসবে সেই ডেটাটা উইক হয়ে যায়, এটাকে আবার স্ট্রেংথটা বাড়ায় দেয়। এই ধরনের হাবকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাব। আর কোন কোন হাব আছে এগুলো বাড়াতে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে পারে না, এগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় হাব। যে হাব শুধুমাত্র কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে তাকে নিষ্ক্রিয় হাব, এটাকে সিগন্যালের মানকে বৃদ্ধি করতে পারে না, এই হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না। এই ধরনের হাবকে বলা হচ্ছে নিষ্ক্রিয় হাব। তাহলে বুঝা গেছে সক্রিয় হাব কোনটা নিষ্ক্রিয় হাব কোনটা। তো হাব এরকম ভাবে তুমি এই কম্পিউটারের সংখ্যা যত বাড়াবা 6টা কম্পিউটারের যে পারফরমেন্স পাবা, এখানে যদি 3টা কম্পিউটার সংযুক্ত থাকে তাহলে পারফরমেন্স আরো দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে কমে যাবে, তবে এর ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি আছে। 6টা তুমি যদি এটা ডিজাইন করা হয়েছে 6টা কম্পিউটারের জন্য, 6টা কম্পিউটারের কোম্পানি থেকে বলে দেওয়া আছে 6টা কম্পিউটারের জন্য তুমি মনে করো 10 এমবিপিএস পাবা, তাহলে তুমি 10 এমবিপিএস পাবা। বাট যদি এখানে যদি 2টা কম্পিউটার লাগাও তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে 20 এমবিপিএস পাচ্ছ। এই এই কথাটা বলা হচ্ছে যে কম্পিউটার সংখ্যা যত বেশি হবে হাবের কিন্তু ক্ষমতা কমে যাবে, কিন্তু সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ লোডে সর্বোচ্চ কম্পিউটার সংযুক্তের সাথে একটা স্পেসিফাইড একটা থাকবে, তোমার কোম্পানির একটা রেটিং থাকবে যে সর্বোচ্চ এত করা যেতে পারে। মনে করো তুমি যদি এখানে 6টা কম্পিউটার সংযোগ করো তাহলে তোমার 10 এমবিপিএস পর্যন্ত পাবা, কিন্তু কম যদি সংযোগ করো তাহলে স্পিডটা আরো বেড়ে যাবে।